নমস্কার। আমি জিতু রায়, হিন্দু বিবাহ রেজিস্ট্রার, মুন্সিগঞ্জ সদর উপজেলা। এবং এর সাথে আজ নতুন একটি বার্তা নিয়ে যুক্ত হয়েছি। গজারিয়া উপজেলার হিন্দু বিবাহ রেজিস্ট্রার হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন শুরু করেছি আজ থেকে। আর এই সংবাদটাই আজকে দেওয়ার জন্য হিন্দু বিবাহ রেজিস্ট্রার আমার যেই অফিসিয়াল ফেসবুক পেজ, সেখান থেকে আজকে যুক্ত হলাম। মুন্সিগঞ্জে গত বছর আমি সদর উপজেলাতে হিন্দু বিবাহ রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব গ্রহণ করি, তারপরেই কাজ করতে থাকি। আর এই রেজিস্ট্রার হিসেবে যখন দায়িত্ব পালন শুরু করি, তার পরবর্তীতে যখন বিভিন্ন উপজেলার মানুষ আমার সাথে যোগাযোগ করতে শুরু করেন, আর উপজেলা ছাড়াও এই পেজটির সুবাদে এবং ইউটিউবের প্রোফাইলের সুবিধার্থে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু আমার কাছে মানুষ যোগাযোগ করতে চায়। তখন আমি জানতে পারি যে গজারিয়া উপজেলায় হিন্দু বিবাহ রেজিস্ট্রার পদটি শূন্য এবং এখন পর্যন্ত নেই। তখন অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেছেন, যতটুকু সম্ভব তাদেরকে আমি সার্ভিস দেওয়ার চেষ্টা করেছি। তো সেই জায়গা থেকে গত 14/12/2025 তারিখ আমার কাছে একটি পত্র আসে জেলা রেজিস্ট্রার জনাব মোহাম্মদ রমজান খান মহোদয়, যিনি আমাকে আনুষ্ঠানিকভাবে একটি পত্র দিয়ে জানান যে গজারিয়া উপজেলায় এখন হিন্দু বিবাহ রেজিস্ট্রার না থাকার কারণে হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন করতে আগ্রহী প্রার্থীদের যথেষ্ট ভোগান্তি পোহাতে হচ্ছেন। তাদেরকে এই ভোগান্তি লাঘবের জন্য তিনি আমাকে অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য যথার্থ ব্যক্তি হিসেবে নির্বাচিত করেছেন। আমি মুন্সিগঞ্জ জেলা রেজিস্ট্রার অফিস এবং জেলা রেজিস্ট্রার মহোদয় জনাব মোহাম্মদ রমজান খান মহোদয়ের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং একই সাথে আমি এর সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি চেষ্টা করব গজারিয়া উপজেলাতেও মুন্সিগঞ্জ সদর উপজেলার মতো করে তাদেরকে সার্ভিস প্রদান করবার জন্য। তো গজারিয়া উপজেলায় যারা রয়েছেন হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন করতে আগ্রহী, তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা আমার ফোন নাম্বারটি এই লাইভের ক্যাপশনে দেয়া থাকবে, পাশাপাশি এই পেজটিতে আমার ফোন নাম্বার রয়েছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনার যে কোনো হিন্দু বিবাহ সম্পর্কিত তথ্যের জন্য আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আমি আমার জ্ঞান যতটুকু রয়েছে সাধ্যমতো চেষ্টা করব আপনাকে তথ্য প্রদান করবার জন্য এবং একই সাথে আপনাকে সার্ভিস প্রদান করবার জন্য। তো আর এই কথাটি এই জন্য আপনাদের কাছে আজকে বলা যে এটি আসলে সত্যিকার অর্থে হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন 2013 সালে এই আইনটি পাশ হবার পর থেকে নানাবিধ কারণে মানুষ কিন্তু আধুনিক এই সমাজ ব্যবস্থায় হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন করতে হচ্ছে। পাসপোর্ট করতে, পাসপোর্ট রিনিউ করতে, ভিসা আবেদন করতে, দেশের বাইরে স্বামী স্ত্রী প্রমাণ করবার জন্য হিন্দু দম্পতিদের কিন্তু তাদের বিবাহ প্রমাণ করবার জন্য এই রেজিস্ট্রেশনটি করতে হচ্ছে। স্বাভাবিক প্রক্রিয়া আমরা খুব বেশি একটা সচেতন মানুষদেরকে দেখি না, কিন্তু এখন আমি কিন্তু দেখছি, কিছুদিন আগে আমি কয়েকটা পোস্ট করেছিলাম, সেখানে দেখছি একেবারে আধুনিক সমাজ ব্যবস্থায় হিন্দু ছেলেমেয়েরা যখন বিবাহ করছেন, তারা পুরো মণ্ডপে বসেই, একেবারে বিবাহ মণ্ডপে বসে তারা কিন্তু চাইছেন তাদের বিবাহটি সরকার নির্ধারিত আইন এবং নীতিমালা অনুযায়ী সেটি রেজিস্ট্রেশন হোক, মানে এই বিবাহটির নিরাপত্তা নিশ্চিত হোক। আমি তাদের কাছ থেকে এই আগ্রহটা প্রকাশ করতে দেখেছি এবং আমিও যথাসম্ভব চেষ্টা, কারণ হিন্দু বিবাহগুলো সাধারণত মানে বিবাহ মণ্ডপে খুব রাত হয়ে যায়, আমরা জানি সেটা, এবং বিবাহ সম্পন্ন না হওয়া পর্যন্ত কিন্তু আমরা রেজিস্ট্রেশনটি করতে পারি না, যেটাকে আমরা বলি সপ্তপদী। এই সপ্তপদী শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়। তো এই মধ্যরাত বা একেবারে সকালের কাছাকাছি বাসি বিয়ের আগ মুহূর্তে বা বাসি বিয়ের সময়, এই সময়টা কিন্তু আমাকে অপেক্ষা করতে হয়। যদিও আমার এটা খুব ঝামেলা পোহাতে হলেও যাতায়াত ব্যবস্থার জন্য, তারপরে আমি এটাকে স্বীকার করে নিয়েছি এজন্য, কেননা এই সচেতনতার আন্দোলনটা যদি ছড়িয়ে দিতে হয় তাহলে আমাদেরকে একটু পরিশ্রম করতেই হবে। আমি জানি না অন্য উপজেলা বা জেলা রেজিস্ট্রাররা, হিন্দু বিবাহ রেজিস্ট্রাররা কতটুকু এই কাজটার দিকে এগিয়ে যাচ্ছেন, সেটা আমার মানে তাদের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করছি, কিন্তু আমি এটিকে একটা ব্রত হিসেবে নিয়েছি, শুধুমাত্র পেশাদারিত্বের জায়গা থেকে নয়। আমি চেষ্টা করছি হিন্দু সমাজের এই যে বিবাহের নিরাপত্তা, সেটাকে নিশ্চিত করবার জন্য। আমি যখন এই দায়িত্বভারটি নেই, তখন একটি লাইভে এসে আমি কিন্তু জানিয়েছিলাম যে এই যে হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা জানার সম্পর্কিত তথ্যগুলো আমার কাছে ছিল না। আমিও সাধারণ মানুষের মতো সাংবাদিকতা, শিক্ষকতার পরিচয়ের মধ্যে থাকলেও বা এই কাজের মধ্যে থাকলেও
আমার কিন্তু এই আইন সম্পর্কে খুব ধারণা ছিল না, এবং এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে সেটা আমার একেবারেই ধারণা ছিল না। ব্যক্তিগত জীবনে যখন নিজের বিবাহ রেজিস্ট্রেশনের প্রয়োজন হলো, তখন আমি খুঁজতে চেষ্টা করলাম যে আমাদের এখানে কি আছেন। যখন আমি পেলাম না এই রেজিস্ট্রেশন যিনি রেজিস্ট্রার, তখন আমি অন্যান্য উপজেলা বা জেলাগুলোতে যোগাযোগ করবার পরে আমি সেটার সমাধান পাই। তারপরে আমি এটা গুরুত্ব অত্যন্ত বেশি বুঝতে পারি তখন আমার কাছে একটা কেস এসেছিল। সাংবাদিকতার সুবিধার্থে আমার নানান মানুষের সাথে মিশতে হয়, ধর্ম, বর্ণ, গোত্র সবার সাথে মিশতে হয়। তো একটি জেলে পল্লীর, আমি নাম উল্লেখ করছি না তার সম্মানার্থে, একটি জেলে পল্লীতে এক বৃদ্ধ লোকের কন্যা সন্তান, যাকে তার সর্বস্ব দিয়ে, একেবারে সর্বস্ব দিয়ে, তার নৌকাটা পর্যন্ত মানে বিক্রি করে দিয়ে তিনি তার একমাত্র কন্যাকে বিবাহ দিয়েছিলেন। এবং নিশ্চিতভাবে প্রত্যেক পিতামাতাই চান যে তার কন্যার নিরাপত্তা নিশ্চিত হোক, তার কন্যা তার থেকে তিনি যেভাবে আদরে রেখেছেন, নিরাপত্তায় রেখেছেন, তার থেকেও নিরাপত্তায় রাখবেন, সে আশা করেই কিন্তু তিনি অন্যের কাছে তুলে দেন তার মেয়ের হাতটা। তো এরকমই একজন করেছিলেন। তার পরবর্তীতে 2 বছর যাওয়ার পরে তাদের ঘরে সন্তান আসে, পুত্র সন্তান। তার পরবর্তীতে যেটি ঘটে যে ওই মেয়েটির সাথে বিবাদ শুরু হয়, পারিবারিক কলহ শ্বশুর বাড়ির লোকদের, এবং বিষয়টি এমন অবস্থায় দাঁড়ায় যে মারধর পর্যন্ত হয়, এবং সেই নারীটি একেবারে অসহ্য পরিণতিতে পৌঁছে যায়। তখন তার বাবার ঘরে তিনি ফিরে আসেন এবং বলেন যে বাঁচতে হলে তাকে এখন এইখানেই থাকতে হবে, আর যদি সে ফিরে যায় তার মৃত্যু নিশ্চিত। এবার এই ব্যাপারটি এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছেন, মেয়েটি তার সন্তানের অধিকারটা নিশ্চিত করতে পারছিলেন না। একই সাথে তিনি যদি বিচ্ছেদ গ্রহণ করেন, আমরা জানি হিন্দু বিবাহেতে বিচ্ছেদ এই প্রক্রিয়াটি একেবারে স্পষ্ট করে কোথাও কিন্তু বলা নেই, এবং সাধারণত হাজারে একটি দুর্ঘটনা ঘটে না, এই ধরনের ঘটনা হিন্দু বিবাহের ক্ষেত্রে ঘটে না। তারপরেও এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটছে এখন এই আধুনিক সমাজ ব্যবস্থায়, আমরা লক্ষ্য করছি। তো তারপরে এই মেয়েটি নিজের ভবিষ্যৎ জীবন, আগামী জীবনটা কেমন হবে সেটা নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল। এরই মধ্যে যে ঘটনাটি ঘটে, ওই যে স্বামী তিনি দ্বিতীয় বিবাহ আবদ্ধ হন। এই মেয়েটি তখন মানসিকভাবে ভেঙে পড়েন, এবং তার সন্তান তার কাছে না থাকার কারণে তিনি আরো বেশি কষ্ট ভোগ করতে থাকেন। এবং একই সাথে এই মেয়েটিকে বিদায় করবার সময় বা বিবাহ দেওয়ার সময় কিন্তু তার বাবা সর্বস্ব দিয়েই কিন্তু করেছিলেন, যার ফলশ্রুতিতে 6 মাস যাওয়ার পরে কিন্তু তার বাবাও কিন্তু একেবারে আর কোনো সুযোগ থাকে না এই মেয়েটিকে লালন পালন করবার। তখন এই মেয়েটির বাবা এবং মেয়েটি তিনা আমার শরণাপন্ন হয়েছিলেন। তখন আমি এই আইন সম্পর্কিত তথ্য জানা ছিল না, আমার এ সম্পর্কিত সমস্যার সমাধান কি হতে পারে সেটিও জানা ছিল না। তখন আমি তাদের সঙ্গে কথা বলে একজন আইনজীবীর সহযোগিতা নিলাম, পারিবারিক আদালতে মামলা হলো। তখন এই মামলাটি যখন চলমান থাকলো, একটা পর্যায়ে যখন এই মামলা পরিচালনা করছিলেন, তখন দেখা গেল যেই আশ্বাস তারা পেয়েছিলেন, মানে যেই সুখ ভোগ করবার জন্য বা ভবিষ্যৎ নিরাপত্তার জন্য তারা মামলাটি করেছিলেন, তারা এই মামলাটি পরিচালনা করতে গিয়ে আর্থিকভাবে তাদেরকে কিন্তু আরো ক্ষতিগ্রস্ত হতে হয়েছে। একই সাথে তারা সামাজিক নিরাপত্তায় ভুগছিলেন। যে পরিবারটির কাছে বিয়ে দিয়েছিলেন, মেয়েটি অত্যন্ত সুন্দরী থাকার কারণে বিয়ে হয়েছিল সম্ভ্রান্ত একটি পরিবারের কাছে। কিন্তু আমাদের ধর্মাবলম্বীদের মাঝে আমরা সবাই জানি কিন্তু যে আমাদের গোত্র এবং গোত্র বুঝেই কিন্তু আমাদের সম্প্রদায়ের নিয়ম রয়েছে, যেটি প্রেমের সম্পর্ক ছিল বলে প্রণয়ে পরিণত হয়েছিল এবং বিবাহের দিকে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে 2 বছর পরে আর সেটি কিন্তু প্রণয় থাকেনি, সেটি হয়ে গেছে কিন্তু বিবাদে। দ্বিতীয় বিবাহটি যখন ছেলেটি করে ফেলে, তখন যখন কোর্টে মামলা চলতে থাকে, একটা পর্যায়ে সময় আসে তিনি যে প্রথম স্ত্রী সেটিকে প্রমাণ করবার জন্য আনুষ্ঠানিকভাবে কাগজপত্র দাখিল করবার জন্য। তখন আমি বুঝতে পারি যে এটি কতটা কঠিন কাজ হয়ে গেছে। তখন যখন যোগাযোগ করলাম, উভয় পক্ষের সম্মতির কিন্তু প্রয়োজন হয়। উভয় পক্ষ বসে একটি সরকার নির্ধারিত নথি বইয়ের মধ্যে, কিন্তু রেজিস্টার বইয়ের মধ্যে তাদের স্বাক্ষর করতে হয়, উপস্থিত 4 জন সাক্ষীকে উপস্থিত করতে হয়, তাদের ছবি দিতে হয়, ভোটার আইডি দিতে হয়, তথ্যগুলো দিতে হয়। কিন্তু ততদিনই কিন্তু 2 বছর হয়ে গেছে। এখন এই দুই পক্ষকে কিভাবে পাবেন? দুই পক্ষের মধ্যে তো বিবাদ চলছে। এক পক্ষ তো রয়েছেন মানে মামলার অভিযুক্ত, এবং এক পক্ষ মামলা করেছেন। তো এই দুই পক্ষকে একত্রিত করে এখন এই বিবাহ রেজিস্ট্রেশন কোনোভাবেই কি সম্ভব? আসলেই সম্ভব না। হিন্দু বিবাহ অনুযায়ী এই আইনটি অনুযায়ী বিবাহ রেজিস্ট্রেশনটি বাধ্যতামূলক নয়,
তবে এই যে ঘটনাটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম, ওই মুহূর্ত গিয়ে দাঁড়ালো যে বৈধতা নিশ্চিত করবার জন্য যে আনুষ্ঠানিক পত্র দেখাতে হবে, সেইখানে কিন্তু এখন এটি অনিশ্চিত হয়ে গেল। কারণ দুই হাজবেন্ড এবং ওয়াইফকে কিন্তু একত্রিত করা সম্ভব না, আর তারা এই বিচ্ছেদে আছেন এবং এর জন্যই তো এত কিছু। তো সেটির ফলাফল কিন্তু খুব ভালো হয়নি। আমি যেটি দেখেছিলাম দীর্ঘ 2 বছর পর সেই ফলাফলটি ভালো হয়নি। বরঞ্চ সেই নারীকে ভুক্তভোগী হতে হয়েছিল, স্বামীর বাড়ি থেকে অর্থ স্বর্ণালংকার চুরির দায়ে তাকে ভুক্তভোগী হতে হয়েছিল। সামাজিকভাবে হোক বা আইনানুগভাবে হোক, বাস্তবিক প্রেক্ষাপটে কিন্তু ক্ষমতাবান বা ক্ষমতার বিষয়টা যে অর্থ দাঁড়ায়, শেষ পর্যন্ত কিন্তু তিনি উল্টো ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। আমার প্রশ্ন বা আমার দৃষ্টিভঙ্গি কখনোই এই প্রক্রিয়াটির সমাধান কি হয়েছে সেটির প্রতি নয়। আবারও বলছি, যারা দেখছেন আমার সঙ্গে যুক্ত হচ্ছেন তারা চাইলে আমাকে আমার এই লাইভটি ঠিক মতো আপনি অডিও এবং ভিডিও পাচ্ছেন কিনা জানাতে পারেন। এবং একই সাথে আমি যেটি বলবো যে এই লাইভটি চলাকালীন সময় যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারেন আপনার কমেন্ট বক্সে, আমি চেষ্টা করবো আপনাকে উত্তর দেওয়ার জন্য। যে কথাটি বলছিলাম, আমার দৃষ্টিভঙ্গি একেবারেই সমাধান কি হয়েছিল সেটির দিকে নয়, সমাধান কি হতে পারে সেটি আপনারা আমাদের সকলের জানা। যুগ যুগ ধরে আমাদের হিন্দু বিবাহের ক্ষেত্রে যে বন্ধন অটুট, সেটি কিন্তু অত্যন্ত শক্তিশালী বন্ধন। এটি কোনো চুক্তি নয়, এটি আমাদের সামাজিক বন্ধন, ধর্মীয় একটি বন্ধন। কিন্তু মাঝে মধ্যে কিন্তু বলেছিলাম প্রথমে, হাজারে একটি দুর্ঘটনা কিন্তু ঘটে যায়, তাদেরও নিরাপত্তার প্রয়োজন হয়। সেই নিরাপত্তার খাতিরে কিন্তু আমাদের এখন সময় এসেছে বিবাহ মণ্ডপে স্বামী স্ত্রী এবং দুই পরিবারের সম্মতিতে কিন্তু অবশ্যই বিবাহ নিবন্ধনটি চালু করা, এবং সেটি বাধ্যতামূলক না হলেও ঐচ্ছিক ঘটনা হলেও এটিকে কিন্তু এখন সময় হয়েছে নিজেদের নিরাপত্তার ব্যাপারে প্রস্তুত করবার জন্য। তো এটি একটি কারণ আমি লক্ষ্য করেছিলাম। তারপর থেকে আমি এই ব্যাপারে পড়াশোনা শুরু করি, যোগাযোগ শুরু করি, জানতে পারি। তখন আমি এরপর থেকে যখন এই ধরনের ঘটনাগুলোর সম্মুখীন হই, আমি উভয় পক্ষের সমাধানের জন্য ধীরে ধীরে একটি মাধ্যমের মধ্যে দিয়ে যেতে থাকি। তো আজকে যেহেতু লাইভে আছি, আরেকটা বিষয় শেয়ার করব, সেটি হচ্ছে প্রায় আমার কাছে বেশ ফোন আসে, অপ্রাপ্ত বয়স্ক ছেলেমেয়েরা ফোন করে যে তারা প্রণয়ে আবদ্ধ আছেন, তারা বিবাহ করতে চান। ছেলে অথবা মেয়ে, বিশেষ করে ছেলেদের ক্ষেত্র থেকে এই ফোনটা আসে, কখনো কখনো মেয়েরাও ফোন করে। আর যখন এই ফোনটি আসে, আমার প্রায় 20 থেকে 25 মিনিট তাদের সঙ্গে আমার কথা বলতে হয়। আমি ধৈর্য রাখি এবং আমি কথা বলেও যাব, কেননা আমি প্রথমেই বলেছি যে আমি কি ব্রত হিসেবে নিয়েছি। আমি চেষ্টা করব আমার অবস্থান থেকে, যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাকে এই সুযোগটি দান করেছেন, এই পদে আমি যতদিন রয়েছি আইনানুগভাবে এই আন্দোলনটাকে সচেতনতার সাথে আমি ছড়িয়ে দেবার চেষ্টা করব। যেটি বলছিলাম, তারা অপ্রাপ্তবয়স্ক এবং তারা বিবাহ করতে চায়, সেক্ষেত্রে আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করি আইনানুগ দৃষ্টিভঙ্গি থেকে এটা কখনোই সম্ভব নয়। কেননা নারী হিসেবে বাংলাদেশের আইন অনুযায়ী তার হতে হবে 18 বছর, পুরুষকে হতে হবে 21 বছর। এই প্রাপ্তবয়স্ক হলে পরেই তারপরেই কিন্তু তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন। কিন্তু এই রেজিস্ট্রারের দায়িত্ব বিগত 1 থেকে 1.5 বছর পালন করার সময় আমি যেটি লক্ষ্য করেছি, প্রায় অনেক সময় আমরা লক্ষ্য করেছি যে অনেক বিচার সালিসের জন্য আমাকে ফোন করে, তারা তথ্য নিতে চায় এবং আমাকে সরাসরি হাজির থাকতে বলেন। কখনো কখনো আমার অফিসেও আছেন, এখানে এসে তারা ঝগড়া করেন, বিবাদ করেন, আমি লক্ষ্য করি। এটা লক্ষ্য করেছি, অপ্রাপ্ত বয়স্ক ছেলেমেয়েরা তারা কোর্টের মাধ্যমে ঘোষণাপত্র কিভাবে যেন তারা বিভিন্নভাবে তারা এইটা ম্যানেজ করে করে ফেলেন, কিন্তু পারিবারিকভাবে যখন তারা বয়স প্রমাণ করতে ব্যর্থ হন তখন এটা সমস্যায় পড়ে যায়। এজন্য আমি বলবো, অবশ্যই অবশ্যই আপনারা নিশ্চিতভাবে আপনাদের বয়স প্রাপ্তবয়স্ক না হলে এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজে নিজেদেরকে জড়াবেন না। তাহলে কিন্তু আপনি উল্টো আইনানুগ ভাবে কিন্তু আপনি আরো অপরাধী হয়ে যাবেন, রাষ্ট্রের কাছে আপনি অপরাধী হয়ে যাবেন। সেক্ষেত্রে স্বামী স্ত্রী দুজন বা ছেলে মেয়ে দুজনের জন্যই কিন্তু এটি কিন্তু একটি ঝুঁকিপূর্ণ কাজ হয়ে যাবে। কারণ আপনারা যে বয়সটাতে, সেই বয়সে নিশ্চিতভাবে তারা ছাত্র অথবা ছাত্রী, সেই জায়গা থেকে তাদের এই সচেতনতাটা দরকার। এবার আসি, অনেকে আছেন প্রাপ্ত বয়স্ক কিন্তু তারা বিবাহ করতে চাইছেন। আমার কাছে গত 2-3 মাস আগে একটি ঘটনা এসেছেন। এর আগে তারা আমাকে ফোন করেছিলেন, যিনি ছেলেটি এবং মেয়েটি তারা ফোন করেননি, তাদের পক্ষ হয়ে তাদের বোন জামাই ফোন করেছিলেন, জানতে চেয়েছিলেন তথ্য। তারা বিবাহ করতে চায় নিজের ইচ্ছে, তারা প্রাপ্তবয়স্ক। সেক্ষেত্রে তারা কি করবেন, তাদের কি করা উচিত? আমি তাদেরকে বলেছিলাম, ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তাকে প্রথমে শাখা সিঁদুর তুলে দুঃখিত সপ্তপদী সম্পন্ন করতে হবে। তারপর
তাকে আমি বিবাহটি রেজিস্ট্রেশন করে দিতে পারবো। কারণ বিবাহ রেজিস্ট্রেশনটি করার জন্য আমাদের আইনে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে বিবাহ সপ্তপদী সম্পন্ন হবার পর, শাখা সিঁদুর তোলার পর, তারপরে আমরা তাকে রেজিস্ট্রেশন দিতে পারবো। এই প্রস্তাবটি তাদের হয়তো পছন্দ হয়নি। তারা ভেবেছিল কিভাবে শর্টকাট ছোটখাটো বুদ্ধি করে এটি সমাধান করা যায়, এবং তারা সেটাই করেছিলেন। তারা কোনোভাবে একটি এভিডেভিট মানে ঘোষণাপত্র সম্পন্ন করেছিলেন। তারপরে এই মেয়েটির পরিবার ছিল খুবই দাপুটে একটি পরিবার, যে কারণে ছেলেদেরকে মামলা দিয়ে দেয়। মামলা দেওয়ার পরে তাদেরকে ধরার জন্য তোড়পাকড় শুরু হয়ে যায়। পরবর্তীতে এই ছেলেটির সেই বোনজামাই আবার আমাকে ফোন করেন। তাকে এই ঘটনাগুলি তিনি খুলে বলেন। ছেলেটি বাসায় থাকতে পারছেন না এবং এখন তার অবস্থা খুব খারাপ, তার চাকরিও নেই, সবকিছু মিলে সে বিপদগ্রস্ত। কি করা যেতে পারে? তখন আমার কাছে আর কোনো অপশন ছিল না কি করা যেতে পারে। তারপরেও বলেছিলাম যেহেতু প্রাপ্তবয়স্ক বিয়ে করেছেন, করা যায়। তারপরে আবার 1-2 সপ্তাহ পরে তারা বলছিলেন যে একটি বিচার সালিশ হবেন, সেখানে আমাকে তারা ইনভাইট করলেন এবং আমি নিজের অবস্থান থেকে সঠিক একটি সমাধানের জন্য আমি চেষ্টা করলাম সেখানে উপস্থিত হবার জন্য। তারা যেটি বলছিলাম যে সপ্তপদী সম্পন্ন করেননি, শাখা সিঁদুর তোলেননি, একটি ফর্মালিটিস করেছিলেন। তো বিচারের মধ্যে যখন দুই পক্ষ কথা বলছেন, দুই পক্ষের মধ্য থেকে ছেলের পক্ষ বোঝাবার চেষ্টা করলেন যে এই যে দেখুন একটি ভিডিও, এই ভিডিওতে দেখা যাচ্ছে ছেলে মেয়ে এখানে একটি মন্দিরে দাঁড়িয়ে আছেন, তাদের সাথে একটি বাচ্চা, ছোট্ট বাচ্চা ছিল, একজন ভিডিও করছেন, তারা দুজন দাঁড়িয়ে আছেন, একজন আরেকজনকে মালা পরায় দিচ্ছেন, এই যে মালা পরছেন এটাই তাদের কাছে বিবাহ। এবং তারা বলছেন দেখেন আইনের ডকুমেন্টস হিসেবে শক্ত ডকুমেন্টস, এই যে এভিডেভিট, এই এভিডেভিট দেখেন, এই এভিডেভিট আমরা করেছি। তখন তারা বলছেন যে এই এভিডেভিটটি হয়েছে কি হয় নাই সেটা আমরা একটু যাচাই করি। মেয়েটাকে যখন জিজ্ঞেস করা হলো এই যে এভিডেভিটে স্বাক্ষর টাক্ষর করছো বা করেছো তুমি, এগুলো এগুলো কি তোমার? মেয়েটা তখন বলে ফেলেছে সবার সামনে যে এই স্বাক্ষরটি আমার নয়, আর এই স্বাক্ষরটা আমি করতে চাইনি, আমাকে জোর করে করানো হয়েছে, এটার ব্যাপারে আমি জানি না, আমার তখন কি হয়েছিল আমি বলতে পারি না, আমার তখন এটা নয়, আমি জানি না এই ব্যাপারে। তখন ছেলেরা পড়ে গেল আরেকটা বিপদে। তখন তারা আরেকটা ব্যাকআপ দেওয়ার জন্য চেষ্টা করলো। তারা বলে দেখেন ভিডিওতে মেয়েটা ছেলেটা বসে ওইখানে এভিডেভিটে স্বাক্ষর করছে, আপনারা দেখেন। তখন এই ডকুমেন্টসটা দেওয়ার পরে তারা ভেবেছিল যে এই ডকুমেন্টসটি তাদেরকে সেফ জোনে নিয়ে যাবে, কিন্তু এই ডকুমেন্টসটি তাদেরকে আরো বেশি বিপদগ্রস্ত করে দেয়। কিভাবে সেটা আমি বলার চেষ্টা করি। তখন তারা আমাকে বললেন যে এটার সঠিক ব্যাখ্যাটা আপনি জানলে বলেন, এবং আরেকজন আইনজীবী ছিলেন, তিনিও যথার্থভাবে বুঝিয়ে বলেছিলেন। তখন ওই এভিডেভিটটা যখন তারা এই ভিডিওটা দেখাচ্ছিলেন যে মন্দিরে বসে স্বাক্ষর করছিলেন, বাট এভিডেভিটটা খুলে দেখা হচ্ছে যিনি নোটারি পাবলিকটা মানে এভিডেভিটটা করছেন তিনি স্পষ্ট বলছেন এই দুইজন আমার সম্মুখে উপস্থিত হয়েছেন, সকল কাগজপত্র ডকুমেন্টস মানে যা আছে সবকিছু দেখে আমি শতভাগ নিশ্চিত হয়ে তাদের সম্মুখে রেখে আমি এই এভিডেভিটটি ঘোষণা করছি, এবং তার জন্য তো তার একজন লয়ার আছেন এবং যিনি নোটারি করেছেন তিনিও একজন আছেন। তখন তারা যখন প্রশ্ন করছেন এটি মন্দিরে বসে আপনি কিভাবে করলেন, তাহলে তাহলে এটি তো করার কথা আপনার কোর্টে বসে, তো এখানে এখানে বসে কিভাবে করলেন? তো এই কথাটি যখন আসলো, প্রশ্নটি যখন আসলো, মুহূর্তের মধ্যে কিন্তু সবকিছু স্পষ্ট হয়ে গেল। আমরা বুঝতে পারছিলাম যে এটি সঠিক, তারা নিজেদের স্বেচ্ছায় করেছেন, কিন্তু মেয়েটি যখন পারিবারিক চাপে এখন অস্বীকার করছেন, এখন যখন এই প্রমাণগুলো সামনে আসছেন, তখন কিন্তু সবকিছু এলোমেলো হয়ে গেল। এবং সেটি কিন্তু একটা মানে কি বলে এটাকে, আর ছেলের পক্ষ কিছুই প্রমাণ করার কিন্তু আর সুযোগ থাকে না। তিনি যেটিকে শক্ত প্রমাণ ভেবেছিলেন, তার ভবিষ্যৎ নিরাপত্তার জন্য তিনি যেটিকে মনে করেছিলেন এটি আইনি ভিত্তি হবে, সেটির জন্য কিন্তু সেটিই কিন্তু তার জন্য হয়ে গেল আরো বিপদের স্থান। তো এই ঘটনাগুলোর মধ্য দিয়ে আমি যাচ্ছি প্রতিদিন। তো আমি যে কথাটি বলতে চাচ্ছি যে আপনাদেরকে, যারা আমার সঙ্গে যুক্ত রয়েছেন মুন্সিগঞ্জ সদর উপজেলা এবং গজারিয়া উপজেলার, আপনাদের নতুন বিবাহের ক্ষেত্রে, আপনার ছেলে মেয়ের বিবাহের ক্ষেত্রে, আপনার নিজের বিবাহের ক্ষেত্রে আপনারা একটু সতর্ক হন। বাংলাদেশ সরকার যে আইনটি করে দিয়েছেন এর প্রতি সম্মান প্রদর্শন করে ভবিষ্যৎ নিরাপত্তার জন্য আপনি সতর্ক থাকেন এবং আইন মেনে আপনি বিবাহটি রেজিস্ট্রেশন করে ফেলুন। পারলে আপনি সেটা বিবাহ মণ্ডপে করুন, যদি না পারেন আপনি তার 2-3 দিন পরে বিবাহ রেজিস্ট্রারের অফিসে বসে করুন। আর এই প্রক্রিয়াটি করে ফেললে শুধুমাত্র যে আপনি রেজিস্ট্রেশন করছেন তা নয়, আপনার জায়গা সম্পত্তি, আপনার পাসপোর্ট, আপনার ভিসা, আপনার সন্তানের প্রমাণ বা নাগরিকত্বের প্রমাণ, নানান বিষয়ের জন্য কিন্তু এখন এই রেজিস্ট্রেশনটি প্রয়োজন হচ্ছে। আর যেটি প্রয়োজন হচ্ছে সেটি আজকে হোক বা 5 বছর পরে, 10 বছর পরে হলেও আপনার প্রয়োজন হচ্ছে, তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো এই জায়গাটি থেকে? আপনাদের কাছে আমার এই অনুরোধটা থাকবে, সচেতনতার সাথে আপনারা এটি করতে থাকবেন। আর এই ব্যাপারে
আপনি রেজিস্ট্রেশন সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার এই ফেসবুক পেজে প্রশ্ন করতে পারেন, কমেন্টে প্রশ্ন করতে পারেন, মেসেঞ্জারে করতে পারেন। তাছাড়া আমার ফোন নাম্বারটি এখানে দেওয়া আছে, সেটিও আপনারা করতে পারেন। তারপরে আমি একবার বলে রাখছি আমার ফোন নাম্বারটি। আমার ফোন নাম্বার হচ্ছে 01912384847। আবারও বলছি 01912384847। আর পরিশেষে আমি আবারও কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি মুন্সিগঞ্জ সদর উপজেলার পাশাপাশি আমাকে গজারিয়া উপজেলার দায়িত্বটি দেওয়ার জন্য। কৃতজ্ঞতা সবার কাছে। আর সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন, সেই শুভকামনা প্রত্যাশা করছি পরম করুণাময়ের কাছে। নমস্কার।